জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি শামীমা রহমান শাম্মী। ঢাকা মেডিকেলের চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় চলা কর্মসূচি আজই প্রত্যাহার হবে বলে আশা করছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক। হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। চিকিৎসকদের কর্মবিরতির অংশ হিসেবে ঢাকা মেডিকেলে শুধুমাত্র জরুরি সেবা চালু আছে, বন্ধ আছে বহির্বিভাগ। চিকিৎসকরা জানিয়েছেন গ্রেপ্তারকৃতদের আশ্বাসে তারা আজ ৮টা পর্যন্ত কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত রাখবেন। এদিকে দুপুরে হাসপাতাল পরিদর্শন করে পরিচালক জানান পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতের প্রেক্ষিতে জরুরি বিভাগে সেবা চালু সহ ভর্তি রোগীদের সেবা দেওয়া হচ্ছে। বাকি দাবিগুলো নিয়ে কাজ চলমান রয়েছে। এরই মধ্যে এক আসামি গ্রেপ্তার হওয়া সহ বাকিদের গ্রেপ্তারে কাজ চলছে। তিনি আশা করেন আজকের মধ্যেই ধর্মঘট প্রত্যাহার করা হবে। তাদের যে দুইটা দাবি ছিল, একটা ছিল যে সিকিউরিটি এনশিওর করা, সেটা আমরা করেছি। আর আসামিদের ধরা, যেটা ইতিমধ্যেই আমাদের যে 2 নম্বর আসামি সে কিন্তু ধরা পড়েছে। বাকি আসামিদের ধরার জন্য জোর প্রচেষ্টা চলছে। সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, র্যাব সহ সবাই কিন্তু চেষ্টা চালাচ্ছে। আইসিইউ, এইচডিইউ, সিসিইউ এইসব রোগীদের চিকিৎসা কিন্তু কোনো অংশে ব্যাহত হচ্ছে না। এবং এর সাথে যে পরীক্ষা নিরীক্ষা জড়িত, ধরেন এক্সরে, সিটি স্ক্যান, এইসব সার্ভিসও কিন্তু চালু আছে। এদিকে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালেও একযোগে কর্মসূচি পালন করছে চিকিৎসকরা। জরুরি চিকিৎসা সেবা, গুরুত্বপূর্ণ অস্ত্রোপচার ও ইনডোর সেবা ছাড়া বাকি সব সেবা বন্ধ রেখেছেন তারা। এতে ভোগান্তিতে পড়েছেন রোগী ও স্বজনরা। তবে কিছু জায়গায় চিকিৎসা সেবা চলছে নির্বিঘ্নে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দেখা দিয়েছে চিকিৎসকদের চরম সংকট। আউটডোরের টিকিট বিক্রি হলেও মিলছে না চিকিৎসা সেবা। জরুরি সেবা চালু থাকার কথা থাকলেও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে রোগীদের। এছাড়া ওয়ার্ডগুলোতে ধারণ ক্ষমতার 3 থেকে 4 গুণ বেশি রোগী ভর্তি রয়েছে। এতে চরম দুর্ভোগ তৈরি হয়েছে সেখানে। এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি চিকিৎসা সেবা চালু রয়েছে। ওয়ার্ডে চিকিৎসকরা থাকলেও নেই ইন্টার্ন চিকিৎসক। এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা কার্যক্রম। অনেকেই অপারেশন করার জন্য কথা থাকলেও চিকিৎসক না থাকায় তা করতে পারেননি। কিন্তু ভিতরে কোনো ডাক্তার এভাবে আসতেছে না। আর যে 2-1 ডাক্তার আছে এরা তেমন একটা চিকিৎসা করতেছে না, অবহেলা করতেছে। এখানে ভর্তি আছি পর্যন্ত 3বার আমি টিকিট নিয়ে ডাক্তার দেখাইছি, কিন্তু ডাক্তার দেখাইছি এরা মানে 1 মিনিট কথা শুনে না। আমার একটু ক্যান্সার ধরা পড়ছে, এখানে অনেক 2-3বার আনছি। আমি তো জানি না, ডাক্তার নাই, আমি টিকিট নিছি। সিটি স্ক্যান করাইছে, মাথা মুখ এদিক দিয়ে সিটি স্ক্যান করাইছে। ডাক্তারের কাছে বলছি, তারা আমাকে বলছে 204 নম্বর ওয়ার্ডে নিয়ে যান। আমি সেখানে গেছি, কোনো ডাক্তার পাই নাই এখনো পর্যন্ত। 6টা বাজে এমন পর্যন্ত ডাক্তারে আসেও না, টিকিটও দেয় না, মানে চিকিৎসাও পাইতেছি না। ঢাকা মেডিকেলে ভাঙচুরের ঘটনায় গাইবান্ধা থেকে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকালে চিকিৎসকদের উপর হামলার ঘটনায় জড়িত সন্দেহে সঞ্জয় পালকে গাইবান্ধা বাস টার্মিনাল থেকে আটক করে পুলিশ। গত শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 2 চিকিৎসকের উপর হামলা ও ভাঙচুর হয়। পরে চিকিৎসকরা সেবা বন্ধ করে দেয়। প্রায় 10 ঘন্টা বন্ধ থাকার পর জড়িতদের আটক করার আশ্বাসে রোববার রাত থেকে সচল হয় জরুরি স্বাস্থ্য সেবা বিভাগ। পিলখানায় সংঘটিত বিডিআর হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শীঘ্রই শুরু করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে তিনি একথা বলেন। সকালে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রপতি। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, অন্তর্বর্তী সরকার জনগণের অধিকার, সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। বর্তমান সরকার জনগণের অধিকার, সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে নয়, একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর প্রাক্তন সদস্য হিসাবে আমি বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার চাই। সঠিকভাবে এই হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া
শীঘ্রই শুরু করা হবে। আগামী মাসের মধ্যে চলতি অর্থ বছরের বাজেট কাটছাঁট হতে পারে বলে আভাস দিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি আরও বলেন, বাজারে 5 টাকা, 10 টাকা ও 20 টাকার কাগজের নোটের অবস্থা খুব নাজুক, যা দ্রুত পরিবর্তনের ব্যবস্থা নেওয়া হবে। আমরা অহেতুক অপচয় বা অহেতুক যে সেগুলো আছে সেগুলো আমরা ডেফিনেটলি যুক্তিসঙ্গত করব। আর প্রজেক্টে ডক্টর ওয়াহিদুল মাহমুদ দেখবে যে যেগুলো অলমোস্ট কমপ্লিট সেগুলোতে ইস্যু করবে, আর কতগুলো আছে পাইপলাইনে, কারণ ওটার সাথে আবার ইআরডির আমার সম্পর্ক আছে, টাকা পয়সা আনা। তারা যদি বলে আমরা কন্টিনিউ করবো না, তো ডোনারদের বলবো না করবো না। এই মাসের মধ্যে কি আপনারা এই এক্সারসাইজটা করবেন? আমি সেটা এইটা বেশি মেজর কাজ হলো প্ল্যানিং মিনিস্ট্রি প্রজেক্টগুলো, আর ছোটোখাটো জিনিস তো বাজেট আমরা রিভিউ করবো। এমনি ওদের ক্যাশ কম থাকবে, কিন্তু ওটা কোনো মিউটিলেটেড না, আমাদের এখানে রাখবেন ওখানে রাখবেন, এই মানি ব্যাগের ভাঁজ হয়ে যাবে, এগুলো হয়। এগুলো আমরা চেষ্টা করেছি আমার সময় থাকতে যে টাকাটা আরও ডিউরেবল করা যায় না, এগুলো হবে। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজী সেলিমকে আটক করেছে পুলিশ। গভীর রাতে রাজধানীর বংশাল এলাকা থেকে তাকে আটক করা হয়। ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার রবিউল ইসলাম ভূঁইয়া গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছে, পুরান ঢাকা লালবাগ ও চকবাজার এলাকা নিয়ে গঠিত ঢাকা 7 আসনের সাবেক সংসদ সদস্য হাজী সেলিম দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন তিনি। এর আগে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় 2008 সালে 13 বছরের সাজা হয় তার। 2022 সালে এই সাজা কমিয়ে 10 বছর করে হাইকোর্ট। দুবাই যাওয়ার সময় কালো তালিকাভুক্ত ঋণ খেলাপি আনসারুল আলম চৌধুরীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। সকালে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। আনসারুল আলম চৌধুরীর বিরুদ্ধে 1400 কোটি টাকার বেশি ঋণ খেলাপির অভিযোগ রয়েছে, যার মধ্যে জনতা ব্যাংকে 340 কোটি ও ইসলামী ব্যাংকের 2টি শাখায় 1630 কোটি টাকা ঋণ রয়েছে। আনসার এন্টারপ্রাইজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আনসারুল আলম। স্বৈরাচার হটানোর আন্দোলন বিশেষ কোনো গোষ্ঠী, দল বা সম্প্রদায়ের নয়, এটি অপমার জনতার সফলতা বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। কোটা সংস্কার আন্দোলনে নিহত পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তা তুলে দিনাজপুরে এ কথা বলেন জামায়াতের আমির। সকালে দিনাজপুর শহরের পাহাড়পুর মহল্লায় কোটা সংস্কার আন্দোলনে নিহত রুদ্র সেনের বাসভবনে যান ডক্টর শফিকুর রহমান। পরে স্থানীয় একটি মিলনায়তনে আরও 6টি শহীদ পরিবারের হাতে অর্থ সহায়তা তুলে দেন তিনি। এ সময় ক্ষমতায় থাকা জামায়াতে ইসলামের উদ্দেশ্যে নয় উল্লেখ করে তিনি আরও বলেন, সমাজের গুণগত পরিবর্তন করাই তাদের রাজনীতির আদর্শ। জাতি, দল, ধর্ম নির্বিশেষে আপামর জনতার এই আন্দোলনকে কেউ যদি নিজেদের স্বার্থে ব্যবহার করতে চান, তাহলে আবারও বাংলাদেশের 18 কোটি মানুষ তা রুখে দেবে। এখন চারদিকে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছে একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। ব্যবসায়ীদের দাবির মুখে একসঙ্গে পদত্যাগ করলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্সের 10 পরিচালক। রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর মধ্যে দিয়ে জ্যেষ্ঠ সহ সভাপতি তরফদার রাহুল আমিন সহ এ পর্যন্ত মোট 12 জন পরিচালক পদত্যাগ করেছেন। আজ বাকি 12 পরিচালক ও সভাপতি ওমর হাজ্জাজের পদত্যাগ করার কথা রয়েছে। সরকারের পট পরিবর্তনের পর 2 সপ্তাহ ধরে পরিবারতন্ত্র প্রতিষ্ঠা ও সদস্যদের ভোটাধিকার হরণ সহ নানা অভিযোগে চট্টগ্রাম চেম্বার অব কমার্সের পরিচালনা পর্ষদের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন ব্যবসায়ীরা। এ বিষয়ে সিসিআই
সচিব ওমর ফারুক জানান, পদত্যাগের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা পর্ষদ। আজকের মধ্যে সব প্রক্রিয়া শেষ করে বাণিজ্য সংগঠন বিভাগের মহাপরিচালক বরাবর সব পদত্যাগপত্র পাঠানো হবে। এরপর একজন প্রশাসক নিয়োগ করা হবে, পরে নির্বাচনের আয়োজন করবেন তিনি। জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাইরার বর্তমান কমিটি স্থগিত করে প্রশাসন নিয়োগের আদেশ দিয়েছে হাইকোর্ট। গঠনতন্ত্র বিরোধী কার্যক্রম ও নির্ধারিত সময়ে নির্বাচন না দেয় বাণিজ্য মন্ত্রণালয়কে এই নির্দেশনা দেয় আদালত। রিটকারী বয়রার সদস্য রবিউল ইসলাম রবিনের এক রিট আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেয় বিচারপতি AKM আসাদুজ্জামান ও মোহাম্মদ মাহবুবুল হক ইসলামের দ্বৈত বেঞ্চ। রিটকারী জানান, বয়রার বর্তমান দ্বিবার্ষিক কমিটির মেয়াদ চলতি মাসের 7 সেপ্টেম্বর শেষ হবে, কিন্তু গঠনতন্ত্র অনুযায়ী মেয়াদ শেষের 15 দিনের আগেই নির্বাচন শেষ করে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের কথা। কিন্তু বর্তমান সভাপতি যুবলীগ নেতা আবুল বাশার ও তার পরিষদ নিয়ম না মেনে বাণিজ্য মন্ত্রণালয় থেকে কমিটির মেয়াদ আরও 3 মাস বৃদ্ধি করেন। বিষয়টি চ্যালেঞ্জ করে হাইকোর্ট রিট করলে আদালত শুনানি শেষে প্রশাসনের নিয়োগ পরবর্তী কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন। শুধুমাত্র তাদের পছন্দের নির্বাচন বোর্ডের চেয়ারম্যানরা সবাই পালিয়ে গেছে, ওরা নতুন করে প্ল্যান করার চেষ্টা করছে। তখন ওনারা বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করছে। আমরা প্রায় আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা প্রায় 60 জন মালিক আমরা বাণিজ্য মন্ত্রণালয় সচিব মহোদয় বরাবর আমরা অ্যাপ্লিকেশন করি। 24 সালে আবারও তারা করলেন কি মন্ত্রণালয়ের সাথে জোট সাজসে আবার তারা 3 মাসের সময় বৃদ্ধি করলেন। আমরা ওই আদেশটাকে চ্যালেঞ্জ করে মহামান্য হাইকোর্টের 15 নম্বর মেইন কোর্টের আসাদুজ্জামান সাহেবের কোর্টে ওটা চ্যালেঞ্জ করেছি এবং ওই অর্ডারটা তাদের ইলিগেল যে সময় বৃদ্ধি করেছে ওটার রুল এবং স্টে দিয়েছে এবং প্রশাসক নিয়োগ করে পরবর্তী কার্যক্রম পরবর্তী নির্বাচনের ডেট ফিক্স করবেন উনি। কুমিল্লার বন্যা পরিস্থিতির উন্নতি হলেও নিচু এলাকার বাসাবাড়ি থেকে পানি নামছে ধীর গতিতে। এখনো অনেক বাসাবাড়ি ডুবে আছে পানিতে। পানি নিষ্কাশনের পথ বন্ধ থাকায় পরিস্থিতির উন্নতি হতে সময় লাগছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এদিন পানি নামার সঙ্গে সঙ্গে ভেসে উঠতে শুরু করেছে ক্ষতচিহ্ন, নষ্ট হয়ে গেছে আসবাবপত্র। এতে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে বেশিরভাগ বাসাবাড়ি। এদিকে সুপেয় পানি ও ওষুধের সংকট এখনো কাটেনি, বাড়ছে পানিবাহিত রোগীর সংখ্যাও। চলমান বন্যায় নষ্ট হয়েছে বেশিরভাগ সড়ক, ভেসে গেছে ফসলের জমি ও মাছের ঘের। ফলে ব্যবসায়িক ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করছেন স্থানীয়রা। ফেনীতেও বেড়েছে ডায়রিয়া সহ পানিবাহিত রোগবালাই। হাসপাতালে 10 গুণ বেড়েছে রোগীর চাপ। এছাড়া আশঙ্কাজনক হারে বাড়ছে সাপে কাটা রোগীর সংখ্যাও। এখন চারদিকে নিচ্ছে আরো একটি ছোট্ট বিরতি, ফিরছে একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। আরজিকর কাণ্ডে উত্তপ্ত কলকাতা সহ পুরো পশ্চিমবঙ্গ। আজ লালবাজার অভিমুখে অভিযানের ডাক দিয়েছে জুনিয়র চিকিৎসকরা। এদিকে আজই শুরু হচ্ছে বিধানসভার 2 দিনের বিশেষ অধিবেশন। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে কাল পাশ হবে বিল। এদিকে আরজিকর হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘটনাস্থলে তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI। রোববার রাতে ধর্মতলায় রাতভর প্রতিবাদ সমাবেশে অংশ নেয় নাগরিক সমাজ। শুক্রবার রাত থেকে টানা বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ভারতের অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় প্রাণহানি বেড়ে 29 জনে দাঁড়িয়েছে। সোমবারও দক্ষিণের 2 রাজ্যে প্রবল বৃষ্টি অব্যাহত রয়েছে। এতে বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়, জনজীবনে বাড়ছে বিপর্যয়ের মাত্রা। অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া শহরে যে পরিমাণ বৃষ্টি রেকর্ড হয়েছে 2 দশকের মধ্যে এমন বৃষ্টি আর হয়নি। বন্যার জেরে সড়ক ও রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ায় দুর্ভোগে পোহাতে হচ্ছে অসংখ্য মানুষকে। এখন পর্যন্ত 2 রাজ্যে 100টির বেশি ট্রেন যাত্রা বাতিল করা হয়েছে। বন্যা কবলিত মানুষের উদ্ধারে কাজ করছে দেশটির
জাতীয় দুর্যোগ মোকাবেলার 26টি দল। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।